কোথাও ছোট, কোথাও বড় গর্ত, কোথাও বা খানাখন্দ ভরাটের চেষ্টা করা হয়েছে ইট বিছিয়ে। নিম্নমানের কার্পেটিংয়ের কারণে সড়কের মাঝখানে সৃষ্টি হয়েছে উঁচু ঢিবির। অথচ এটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। এ পথ দিয়ে প্রতিবেশী দুটি দেশের সাথে ব্যবসা বাণিজ্য চালু রয়েছে। অভিযোগ আছে, কর্তৃপক্ষের অবহেলায় সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক। একদিকে এটি যেমন ৫ উপজেলার প্রধান যোগাযোগের পথ, অন্যদিকে বুড়িমারি স্থলবন্দর ব্যবহার করে প্রতিবেশী ভারত ও ভুটানের সাথে আমদানি রপ্তানিরও মাধ্যম। ফলে প্রতিদিন প্রচুর পরিমাণে ছোট বড় যান চলাচল করে এই মহাসড়ক দিয়ে। কিন্তু দিনে দিনে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে মহাসড়কটি। জায়গায় জায়গায় খানাখন্দ আর ছোট বড় গর্ত, কোথাও আবার ইট বিছিয়ে জোড়াতালি দেয়া। শুধু তাই নয়, অভিযোগ আছে মহাসড়কটির ভোটমারি এলাকার প্রায় ১ কিলোমিটার অংশ কাজ না করেই দীর্ঘদিন ধরে ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় দেখা যাচ্ছে হাইলোড গাড়িগুলো পাল্টি খায়, রাস্তায় আমাদের অনেক চলাফেরার সমস্যা হয় ভাই। এই যে জায়গা যায় এক সমান খালে, এই খালে দেখা যায় না, হঠাৎ করে গাড়ি চটকা গাড়ি পড়তে করে রান্না বান্নার মধ্যে ধুলা পড়ে খাইতে পারতেছি না, আমাদের বাচ্চাদের ইনফেকশন হচ্ছে, তারপরে অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদের বাসায় বাচ্চা ছোট ছোট বাচ্চা কাচ্চা আসে, এই কিছুদিন পর পর সর্দি কাশি জ্বর লেগেই আছে। আর বিছানা কি বলবো, বিছানায় তো ধুলার জন্য শোয়াই যায় না। এদিকে মহাসড়কটি সংস্কারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েই দায় সারছে সড়ক ও জনপথ বিভাগ। ঠিকাদার সব কাজ ক্লোজ করে চলে যাওয়ার কারণে পানি দেওয়া বন্ধ করে দেওয়া যায় তারা। এজন্য এই সাফার আর স্থানীয় লোকজন ১ মাসের মধ্যে ইনশাল্লাহ এই আর সাফার থাকবে না, কষ্ট হচ্ছে, মানুষের দুঃখ লাঘব হবে। দ্রুত লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক মেরামত করে নিরবচ্ছিন্নভাবে যান চলাচলের উপযোগী করা হবে, এমনটি আশা সকলের। এনটিভি নিউজ ডেস্ক। সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি কর্পোরেশন এবং কেরানীগঞ্জকে ক শ্রেণীর পৌরসভা বা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মাহমুদুল্লাহ মারুফ। সরকারের এই সিদ্ধান্তের ফলে সাভার পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম বিলুপ্ত হয়ে যাবে। আসন্ন সংসদ নির্বাচনে এআই এর অপব্যবহার রোধে কেন্দ্রীয়ভাবে তা নজরদারি করা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে যে কোনো ধরনের অপপ্রচার ঠেকাতে কৌশল নির্ধারণ সহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্বাচনে এআই এর অপব্যবহার রোধে করণীয় শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব সমস্যা সমাধানে যৌথ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের আগের রাতে এআই এর মাধ্যমে অপপ্রচার হওয়ার শঙ্কা রয়েছে জানিয়ে সিইসি বলেন, এসব বিবেচনায় পার্বত্য ও দুর্গম এলাকার বিষয়েও বিশেষ গুরুত্ব দিতে হবে। এ সময় এআই এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা উল্লেখ করে তা রোধে কার্যকরী সেল গঠনের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। It has become a global headache. একটা ছুরি, it can be a doctor's knife or maybe used by a robber, but the instrument is same. So AI. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালে ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয়। ৫ আগস্টের পর বিএনপি মহাসচিব, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও বদিউল আলম মজুমদার সহ ৮ জন রিভিউ আবেদন করেন। ৩ দফা দাবিতে ১০ম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে এমপিওভুক্ত স্কুলের শিক্ষক কর্মচারীরা। এর অংশ হিসেবে ৪র্থ দিনের মতো তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।
অনশনের কারণে ইতিমধ্যে 4 জন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়েও শহীদ মিনারে অবস্থান করছেন। আমরণ অনশনের পাশাপাশি দুপুরে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করবেন আন্দোলনকারীরা। এছাড়া যেসব শিক্ষক আসতে পারবেন না তারা প্রতিদিন সকাল 11টা থেকে 12টা পর্যন্ত জেলা ও উপজেলা সদর অবস্থান কর্মসূচি পালন করবেন। শিক্ষক নেতারা জানান, আজকের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে সকল শিক্ষককে ঢাকায় এনে যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হবে। এমপিওভুক্ত স্কুলের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা সর্বোচ্চ 15% বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। আজ এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন মোতাবেক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা নভেম্বরের 1 তারিখ থেকে মূল বেতনের 7.5% হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন। তবে তা সর্বনিম্ন 2000 টাকা হবে। আর 2026 সালের 1 জুলাই থেকে এই বাড়ি ভাড়া ভাতা 15% হবে। সর্বনিম্ন 200 টাকা থাকবে। ইতোমধ্যে শিক্ষকরা তাদের চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তবে অনশনের কারণে ইতোমধ্যে 4 জন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়েও শহীদ মিনারে অবস্থান করছেন বলে জানা গেছে। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে তাকে বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। আজ সচিবালয়ে তিনি এমন মন্তব্য করেন। খুবই বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ একটা আমার মনে হয় যে অগ্রগতি হলো যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের সংক্রান্ত তাদেরকে যেটা ইম্প্যাক্ট করবে এই ধরনের একটা সিদ্ধান্ত এটা হলো। এবং আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যেদিন থেকে হয়েছিলাম সেই দিন থেকে শুরু করে সবসময় আমি যেই কথাটা বলে এসেছি সেটা হচ্ছে যে শিক্ষকরা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশ গঠনে তারা ভূমিকা রাখছেন এবং এটাকে অস্বীকার করা যায় না যে তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাদি সেটা যথেষ্ট রকমভাবে কম। ইম্পোর্ট কুরিয়ার বিভাগ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিকী। সকালে কুর্মিটোলায় বেবিচকের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিকী বলেন, কার্গো টার্মিনালের বাইরে ছড়িয়ে থাকা পণ্য নিয়ে তদন্ত চলছে। তিনি জানান, 21 দিনের মধ্যে আমদানি পণ্য খালাসের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, C&F এজেন্ট ও কাস্টমসের। বেবিচক চেয়ারম্যান আরও বলেন, নতুন কার্গো টার্মিনালের ঠিকাদারের সঙ্গে 1000 কোটি টাকার আর্থিক জটিলতা থাকায় সেটি এখনও চালু করা যায়নি। ফলে অ্যাডহক ভিত্তিতে অপারেশন চালাতে হচ্ছে। ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে, এটা ধারণা করছি। বিষয়টা তদন্তাধীন, অনেকগুলো তদন্ত কমিটি হয়েছে, ইনশাল্লাহ ওনারা আসল ঘটনাটা বের করবেন। কার্গো অপারেশন যে আছে আমরা এখন পর্যন্ত একদিনের জন্য বন্ধ করিনি। এখন আপাতত 9 নম্বর গেট দিয়ে কার্গোগুলো ক্লিয়ার হচ্ছে, কিছু টেম্পোরারি শেড করার প্ল্যান রয়েছে এবং ভবিষ্যতে কত দ্রুত করা যায় সেই কাজটা আমরা চালু রেখেছি। সরকার গঠন করতে পারলে 18 মাসে 1 কোটি নতুন চাকরির সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা জানান। রাজধানীর গুলশানের একটি হোটেলে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে আলোচনায় অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতারা যোগ দেন। বাংলাদেশের অর্থনৈতিক শৃঙ্খলা ধরে রাখতে হলে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। বাংলাদেশের অর্থনীতির যতগুলো সংস্কার হয়েছে তার বেশিরভাগই বিএনপি করেছে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। বিগত সরকারের এত লুটপাটের মধ্যেও যে ব্যাংকগুলো এখনও টিকে আছে সেটি অবাক বিষয় বলেও উল্লেখ করেন তিনি। গভর্নমেন্টের টাকা তো প্রথমে যেতে হবে ওয়েলফেয়ার অফ দ্য সিটিজেন, সোজা কথা। আপনাকে ওয়েলফেয়ার, সিটিজেন্স ওয়েলফেয়ার এনশিওর করতে হবে, আপনাকে এডুকেশন সাস্টেইন করতে হবে, আপনাকে হেলথ কেয়ার সাস্টেইন করতে হবে। সো উই হ্যাভ প্ল্যান, অনেকে বলতেছে উই হ্যাভ প্ল্যান টু ইনভেস্ট আপ টু 5% অফ জিডিপি। আমরা বলছি আমরা 1 কোটি জব ক্রিয়েট করবো 18 মাসে। উই হ্যাভ ওয়ার্কড ইট আউট। অ্যাগেইন আপনি কি এটা অ্যাম্বিশিয়াস হচ্ছেন না? অফকোর্স উই আর অ্যাম্বিশিয়াস।
কালী পূজা উপলক্ষে ভারতের সরকারি ছুটি থাকায় আজ বেনাপোল ও সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানায়, দীপাবলি উপলক্ষে আজ পেট্রাপোল বন্দরে সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কাস্টমস হাউস ও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। এদিকে একই কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরেও কার্যক্রম বন্ধ রয়েছে। কাল থেকে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা 15% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অর্থ তারা পাবেন 2 ধাপে। ন্যূনতম 2000 টাকা সহ প্রথম 7.5% কার্যকর হবে 1 নভেম্বর থেকে এবং অবশিষ্টাংশ কার্যকর হবে আগামী বছরের 1 জুলাই থেকে। আজই অর্থ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের পর টানা 10 দিন ধরে আন্দোলনে থাকা শিক্ষক কর্মচারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। মেজবা হাসানের রিপোর্ট। রহিমা খাতুন 2005 সালে 2500 টাকা বেতনে চাকরিতে প্রবেশ করেছিলেন চুয়াডাঙ্গার একটি মাধ্যমিক বিদ্যালয়ে। দীর্ঘ 20 বছর শিক্ষকতা জীবন শেষে বর্তমান তার বেতন 24,000 টাকা। 3 সন্তানের লেখাপড়ার খরচ মিটিয়ে সংসার চালানো কঠিন হয়ে উঠছিল তার। তাই তো বেতনের বাড়ি ভাড়া বাড়ানো সহ 3 দফা দাবিতে প্রত্যন্ত এলাকা থেকে ঢাকা এসে যোগ দিয়েছেন আন্দোলনে। এখন খুবই কষ্টকর হয়ে যাচ্ছে বুঝছেন। আমার ছেলে 2টা মেয়ে আছে, পড়াশোনা, তারপরে শ্বশুর শাশুড়ি আছে, এগুলো নিয়ে আমার সংসার চলতেই চায় না। এরকম শহীদ মিনারে এমন কয়েক হাজার শিক্ষক একত্রিত হয়েছেন নিজেদের অধিকার আদায়ে। তবে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রেখে এমন আন্দোলন কতটা যৌক্তিক সেটি প্রশ্ন ছিল জনমনে। আমাদের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে, আমরা কোনোভাবেই চাই না শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হোক। আমরা তো চিরকাল থাকবো না, একদিন চলে যাব। নেক্সট প্রজন্ম যেন এই শিক্ষকতা পেশায় যারা আসে তারা জানতে পারে আজকের এই দেশের এই অবস্থা, এ থেকে তারা যেন শিক্ষা নেয়, যে কোনো অধিকার আদায়ের জন্য লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়। টানা 10 দিন আন্দোলনের মুখে মঙ্গলবার তাদের দাবি মেনে নেয় সরকার। এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং যেই উদ্দেশ্যটা হয়েছে সেটা হচ্ছে ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ এটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক, শিক্ষার মান উন্নয়ন ঘটুক। সরকারের প্রজ্ঞাপন জারির পর কেন্দ্রীয় শহীদ মিনারে উচ্ছ্বাস প্রকাশ করেন আন্দোলনকারী শিক্ষকরা। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে প্রতিশ্রুতি দেন তারা। আমাদের বাড়ি ভাড়া এটা 15% প্রজ্ঞাপন, এটা আমার হাতে নিয়ে আমি এসেছি। প্রজ্ঞাপন হয়ে গেছে অলরেডি, আমি প্রজ্ঞাপন নিয়ে আসছি। আপনারা নভেম্বর থেকে 7.5%, নট লেস দেন 2000, অর্থাৎ 2 এর নিচে না, 7.5% নভেম্বর থেকে পাবেন। আর আগামী জুলাই থেকে আরো 7.5%, এটা উল্লেখ করা আছে এখানে। মানে কোনো ফাঁকি ঝুঁকির কোনো সুযোগ নাই, আশ্বাস না। ভবিষ্যতেও সব ন্যায্য দাবি মেনে নেওয়া হবে এমন প্রত্যাশার কথা জানান শিক্ষকরা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দর গুডস ইয়ার্ডের জায়গায় বেসরকারি কন্টেইনার টার্মিনাল নির্মাণের প্রতিবাদে নানা কর্মসূচি পালন করেছে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকালে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবিতে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠন সহ এলাকাবাসী এসব কর্মসূচিতে অংশ নেয়। বক্তারা বলেন, বন্দরের ব্যস্ততম সড়কের পাশে পোর্ট গুডস ইয়ার্ডের জায়গায় কবরস্থান ঘিরে নতুন কন্টেইনার টার্মিনালের ইজারা অবিলম্বে বাতিল ও আবাসিক এলাকা রক্ষার দাবি জানান তারা। রেল কর্তৃপক্ষ 2022 সালে বেসরকারি কোম্পানি সাইফ লজিস্টিক্সকে 21.29 একর জমি লিজ দেওয়ার পর থেকেই কবরস্থান ও মসজিদ রক্ষার দাবিতে কর্মচারীরা আন্দোলন করে আসছে। দিনাজপুরে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনায়েম। গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ASM গোলাম হাফিজ, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল আমিন। বগুড়ায় চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন ডার্মাটোলজিক্যাল সোসাইটি ফর বগুড়ার আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
বিকালে শহরের একটি রেস্টুরেন্টে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ বগুড়ার আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আফজারুল হাবিব রোজ সহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ। এ সময় বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন তাদের হাত ধরে চর্ম ও যৌন রোগের চিকিৎসা সেবার মান আরও উন্নত ও সম্প্রসারিত হবে। এ সময় 22 সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির ঘোষণা করা হয়। নওগাঁর দুর্নীতি ও অনিয়ম অর্থ আত্মসাতের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে মান্দা মাদ্রাসার সামনে এই মানববন্ধনে এলাকাবাসীরা জানান, অধ্যক্ষ ও সভাপতি মিলে কর্মচারী নিয়োগের নামে একাধিক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিলেও তাদের নিয়োগ না দিয়ে নিজেদের আত্মীয় স্বজনকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন তারা। এ সময় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের অপসারণ এবং মাদ্রাসায় স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার দাবি জানায় এলাকাবাসী। টাঙ্গাইল জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ প্রান্তিক শিশুদের জন্য 160টি প্রাথমিক বিদ্যালয়ে মিনি শিশু পার্কের যাত্রা শুরু হলো। দুপুরে সদর উপজেলার খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মিনি পার্কের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ নিশ্চিত করতে এবং স্কুল থেকে ঝরে পড়া রোধ করতেই প্রান্তিক জনগোষ্ঠীর 160টি প্রাথমিক বিদ্যালয়ে এই শিশু পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। গুমের মামলায় সেনা সদরের হেফাজতে থাকা আসামিরা নিজেরাই আত্মসমর্পণ করবেন অথবা তাদেরকে গ্রেফতার করে পুলিশ ট্রাইব্যুনালে হাজির করতে পারে। আর যদি তারা গ্রেফতার বা আত্মসমর্পণ না করেন তবে 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে আসামিদের হাজির হবার জন্য। আজ এই আসামিদের বিষয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রসিকিউটর MH তামিম। আসামিরা হাজির হয়ে জামিন চাইলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করতে পারে বা কারাগারে পাঠাতে পারেন। এর আগে গুমের 2 মামলায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামীকাল আসামিদের ট্রাইব্যুনালে হাজির করতে ওই পরোয়ানায় বলা হয়েছে। তাদের মধ্যে 15 জন সেনা কর্মকর্তা সেনা হেফাজতে আছেন। এদিকে জুলাই আগস্ট হত্যা মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে দ্বিতীয় দিনে যুক্তি উপস্থাপন করেছে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। তিনি বলেন, কাউকে হত্যার নির্দেশ তাদের আসামি দেয়নি। বেশ কয়েকজন সাবেক এবং সার্ভিং সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ওনারা ট্রাইব্যুনালে এসে হাজির হতে পারেন অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারে। যদি ওনারা কালকে হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয় তবে এই আইন অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য 2টি জাতীয় পত্রিকা বিজ্ঞপ্তি প্রদান করে দেওয়া হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরের প্রস্তাব দিয়েছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বিএনপির পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সন্ধ্যা 6টায় বিএনপি 3 সদস্যের প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনায় প্রবেশ করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই প্রতিনিধি দলে আরও আছেন দলের 2 স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের কাছে বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সরকারকে বেশ কিছু প্রস্তাব তারা দিয়ে এসেছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদরে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে আমরা যা বুঝাই, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। সেই জন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। এর আগে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভুঁইয়া। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত।
2011 সালে 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের 13শ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চ। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা 15শ সংশোধনী আইন 2011 সালে 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। 5 আগস্টের পর বিএনপি মহাসচিব, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও বদিউল আলম মজুমদার সহ 8 জন রিভিউ আবেদন করেন। হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে দেশ গঠনে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এদেশে উড়ে এসে জুড়ে বসেনি, তাদের নিজেদের অধিকার নিজেরা যেন আদায় করে নেয় সে আহ্বানও জানান তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী উদ্যোক্তাদের নিয়ে এক আলোচনা সভায় যুক্ত হন দলটির মহাসচিব মির্জা ফখরুল। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় পাশে থাকবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে বিএনপি। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমি নিশ্চয়ই আমরা আপনাদের জন্য এই বিশেষভাবে যে আপনাদের ব্যবসায়িক যে প্রতিষ্ঠান যেগুলোর আপনারা উদ্যোগ নিচ্ছেন সেগুলোর জন্য আলাদা সেল করে দিয়ে আমরা এটার জন্য আলাদা ব্যবস্থা করবো। আমরা আপনাদের যে ক্ষুদ্র ব্যবসায়ীদের, ক্ষুদ্র উদ্যোক্তাদের যে স্বল্প সুদে, একেবারে কম সুদে যারা ব্যবসা ঋণ দেওয়া যায় সেই ব্যবস্থাটা আমরা করবো। বিএনপি মহাসচিব বলেন, যারা লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করতে চায় তারা জাতির মধ্যে বিভেদ বিভাজন সৃষ্টি করে। যারা শুধু লুটতে চায়, যারা লুটে নিতে চায়, দেশের আইন বিদেশে পাচার করে, তারা এগুলো করতে চায় না। বিভেদ সৃষ্টি করে রাখে, বিভাজন সৃষ্টি করে রাখে, দিয়ে জাতির মধ্যে আপনার ডিভিশন তৈরি করে, আর এর মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের সত্তাকে হারিয়ে ফেলি। এদিকে নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে জয় পেলে জাতীয় নির্বাচনের জয় নিশ্চিত, এর কোনো যৌক্তিক ভিত্তি নেই। শিক্ষা প্রতিষ্ঠানে জিতলেই যে জনগণ সেটা জিতে যাবে এটার কোনো কারণ নেই। এর আগে জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক লীগ ডিএল এর সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ। বক্তব্য শেষ করছি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুল, মিথ্যা ও অপতথ্য রোধে কেন্দ্রীয় সেল করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ে মঙ্গলবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। 24 ঘন্টার মধ্যে বা যে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকেও মিথ্যা তথ্য প্রতিরোধে বিশেষজ্ঞ নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের কথা জানান তিনি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অবিকল রাজনৈতিক কোনো ব্যক্তির আকৃতি দিয়ে মনগড়া বক্তব্য, অসত্য ভিডিওগ্রাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধূম্রজাল তৈরি করছে মানুষের মনে। কোনো দলের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, চরিত্র হননের মতো ঘটনাও ঘটছে হরহামেশা। এমন বাস্তবতায় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এআই এর চ্যালেঞ্জ বৈশ্বিক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনে এর বিরূপ ও অপব্যবহার রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। It has become a global headache. একটা ছুরি, it can be a doctor's knife or maybe used by a robber, but the instrument is same. So AI we are trying to integrate in the election process to prevent misuse of AI. আমরা তো অনেকদিন ধরে এটা নিয়ে খুব কাজ করছিলাম এটা নিয়ে। এবার নির্বাচনে পোস্টার নিষিদ্ধ হওয়ায় কম সময়ে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর অন্যতম প্রধান হাতিয়ার হবে সামাজিক যোগাযোগ মাধ্যম। ইন্টিগ্রেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন আপকামিং পার্লামেন্ট ইলেকশন অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরে নাসির উদ্দিন বলেন, এনটিএমসি, এসআইএসটি, বিটিআরসি, সিআইডি, আইসিটি বিভাগ, বুয়েট থেকে বিশেষজ্ঞদের একটি কেন্দ্রীয় সেল গঠনের পরিকল্পনা রয়েছে। অনেক দূর থেকে, পাহাড়ি এলাকার থেকে, সে ফর এক্সাম্পল এরিয়াস লাইক টেকনাফ, দ্বীপাঞ্চল ফার ফ্লাং এরিয়াস লাইক যে অফশোর আইল্যান্ডস, ওখানে আমরা কিভাবে রিচ করব? হু উইল বি দ্য পিপল সিটিং দেয়ার টু কমিউনিকেট উইথ আস রিগার্ডিং দিস মিসইনফরমেশন? So all these nitty-gritties
you have to suggest. ইসি সচিব বলেন এআই এর কারণে বিশ্বের বেশিরভাগ নির্বাচনই প্রশ্নবিদ্ধ হচ্ছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া 10টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে বলে দাবি করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। ভারতের বয়ান হয়তো আমরা গ্রহণ নাও করতে পারি, সাধারণত আমরা গ্রহণ করি না এটা, কিন্তু আমাদের তো আসলে খুব বেশি কিছু করার নেই, কারণ গ্রামবাসীরা যদি তাদেরকে কোনো বেআইনি কাজের জন্য বা তাদের কোনো ক্ষতির জন্য যদি এই আক্রমণ করে থাকে সেটা তারা ওই কারণে করেছে, কিন্তু অবশ্যই কোনো দেশের আইনই এটা অ্যালাউ করে না, আমাদের দেশের আইনেও এটা অ্যালাউ করে না, ভারতের আইনেও অ্যালাউ করে না। কাজেই আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই, এইটুকু। এখন তারা কখন করবে সেটা তো আমরা তাদেরকে বাধ্য করতে পারবো, তারা করবে আমরা আশা করছি। ভবিষ্যতে বিদ্যুতের সরবরাহ ঘাটতি মেটাতে বিতরণকারী সংস্থাগুলোকে সৌর বিদ্যুৎ থেকে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফজলুল কবির খান। বিকেলে বিদ্যুৎ ভবনে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে কাজে গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন বিদ্যুৎ উপদেষ্টা। এ সময় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে প্রাপ্ত বিদ্যুৎ থেকে জ্বালানির সংকট অনেকটাই নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে সোলার কর্মসূচির আওতায় বিদ্যুৎ বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট 5টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা জাতীয় গ্রিডেও যুক্ত হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। ব্যাংকিং খাতে সুশাসন ফেরানোর পাশাপাশি বিশ্বাসযোগ্য মুদ্রানীতি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, এমন কথা জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। সকালে রাজধানীর একটি হোটেলে গবেষণা সংস্থা PRI আয়োজিত আলোচনা সভায় তারা জানান, ব্যাংক খাতের উন্নয়নে নেওয়া পদক্ষেপ কাগজে নয়, বাস্তবায়ন জরুরি। সভায় বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আর্থিক খাতে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক নিয়োগের পক্ষে নয় তার দল। সেলিম মালিকের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনার আমলে কেন্দ্র ব্যাংকের নাকের ডগায় লুট হয়েছে একের পর এক ব্যাংক। খেলাপি ঋণে জর্জরিত হয়ে সর্বশান্তির পথে একাধিক ব্যাংক। এমন বাস্তবতায় PRI আয়োজিত সেমিনারে প্রশ্ন ওঠে কেন্দ্র ব্যাংকের স্বাধীনতা নিয়ে। ইন্টারভেনশন বাই দ্য সেন্ট্রাল ব্যাংক আন্ডার দ্য ডিরেকশনস অফ দ্য পলিটিক্যাল লিডার্স, সেটা কিন্তু আমরা দেখেছি। পলিটিক্যাল উইল যদি না থাকে, নাথিং উইল ওয়ার্ক এন্ড দ্য পলিটিশিয়ানস উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এন্ড দেয়ার আই হোপ as Ashik said, the lessons serve as a great safeguards and we hope they will be taken into consideration. আমরা যারা দেশ থেকে পালিয়ে যাইনি, এই কষ্ট ফান্ডটা কিন্তু আমাদের উপরে দিয়ে দিচ্ছে ব্যাংক। ইটস আনফেয়ার। আমরা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারছি না অ্যাজ ইট ইজ। আমি বলতে পারি এই মুহূর্তে যদি ভালো প্রফিট করে থাকে, দ্যাট ইজ অনলি বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ জানান, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়া এবং বাস্তবায়নে হস্তক্ষেপ না করা হলে মুদ্রানীতি ও মূল্যস্ফীতি দুটোই নিয়ন্ত্রণে আসবে। Bangladesh Bank is trying to achieve price stability or inflation, trying to control, but it has two problems. One is, we call it time inconsistency problem and inflation bias problem. কেন্দ্র ব্যাংকের প্রশ্নে বিএনপির অবস্থান তুলে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, অর্থনীতির স্বার্থে বাংলাদেশ ব্যাংককে স্বাধীন করতে হবে। যে হাই স্ট্রিট ব্যাংকগুলো যে হারে লং টার্ম লেন্ডিং করেছে, ওদের শর্ট টার্ম ডিপোজিট, যে এখনো যে ব্যাংকগুলো এখনো টিকে আছে, এটা আমার কাছে অবাক লাগে। সো বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স অফকোর্স ভেরি ভাইটাল, ইজ এট দ্য ফ্রন্ট অ্যান্ড সেন্টার অফ ইট। এটা আমাদেরকে স্বীকার করতে হবে। সো উই হ্যাভ টু অ্যাড্রেস দ্য ইস্যু। তিনি বলেন, ব্যাংক খাতে দুর্নীতি রোধের পাশাপাশি স্বচ্ছতা বাড়াতে লেনদেনে অটোমেশন আনতে হবে, মনোযোগ দিতে হবে পুঁজিবাজারের উন্নয়নেও। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।